হ্যালো স্টুডেন্টস, তোমাদের সামনে আজকে আবার আমি হাজির হয়েছি পর্যায় সারণীর ওপরে একটা ছোট্ট ভিডিও নিয়ে এবং ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। তোমাদের আগের একটা ভিডিও শিখিয়েছিলাম কিভাবে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস নির্ণয় করতে হয় ট্রিক্সের সাহায্যে। তো আজকে আমি আরেকটা ট্রিক্স তোমাদের শেখাবো, সেটা হচ্ছে পর্যায় সারণীতে কোনো মৌলের অবস্থান কিভাবে নির্ণয় করতে হয়। তো কোনো মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে হয় কিভাবে, তোমরা একটু দেখো, তোমরা এটা একটু শিখে নাও এবং এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে আশা করি, এবং পরীক্ষার পক্ষেও ভীষণ ইম্পর্ট্যান্ট। দেখো, মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়। কোনো মৌলের পর্যায় সারণীতে অবস্থান বলতে আমরা কি কি বুঝি, আমাদের কি কি বলতে হতে পারে, পর্যায় সারণীতে অবস্থান বলতে আমাদের কি কি জিজ্ঞাসা করতে পারে। এক হচ্ছে ব্লক, কোন ব্লকে মৌলটা অবস্থিত। ব্লক বলতে আমরা কি জানি, এস, পি, ডি। আমি এফে গেলাম না, আমি তোমাদের এই ট্রিক্সটা শেখাবো একমাত্র উচ্চ মাধ্যমিকের বোর্ডের জন্য প্রয়োজনীয় ট্রিক্সটাই আমি শেখাবো। এর বাইরেও অনেক বড় ট্রিক্স আছে, শুধু ডি কেন, এফ ব্লক পর্যন্তও পর্যায় সারণীতে যে কোনো মৌলের আমার নির্ণয় করা যায়, সে ট্রিক্সও আছে। আমি ওই ট্রিক্সটাতে আমি আজকে যাচ্ছি না, আমি তোমাদের খালি যাব যে আপ টু সন্ধিগত মৌল 3D সিরিজ 4 নম্বর পর্যায়ে আপ টু জিঙ্ক পর্যন্ত মৌলগুলো এর বাইরে তোমাদের সিলেবাসে নেই বা পরীক্ষাতে আসে না, জেনারেল পরীক্ষাতে আসেই না। আমি এর মধ্যে মৌলগুলো পর্যায় সারণীতে অবস্থান কীভাবে নির্ণয় করতে হয় সেই টিপসটা তোমাদের আজকে দেবো। আচ্ছা, ব্লক বলতে আমি এই 3টে লিখলাম, এফটাকে বাদ দিলাম। 2 নম্বর চলে এসো, ব্লক বার করতে হতে পারে আর কি, অবশ্যই পর্যায়, কোন পর্যায়ে অবস্থিত তো বলতেই হবে, পিরিয়ড। 3 নম্বর হচ্ছে গ্রুপ বা শ্রেণী, মৌলটা কোন শ্রেণীতে অবস্থিত এটা বলতে হবে। এই 3টে বলতে পারলে কি হবে, আমরা কোনো মৌলের পর্যায় সারণীতে অবস্থানটা আমাদের খুব পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, এবার এই 3টে আমাদের বলতে গেলে আমাদের যেটা জানার দরকার সেটা দেখো। প্রথমে হচ্ছে আমাদের জানতে হবে, ফার্স্ট যেটা জানতে হবে সেটা কি, যেটা আমাদের জানতে হবে, জানা থাকা দরকার, সেটা কি, যে ইলেকট্রন বিন্যাস। এটা আমরা অবশ্যই জানি, আগের দিন আমি শিখিয়েছি ট্রিক্সের সাহায্যে। ফার্স্ট আমাকে লিখতে হবে ইলেকট্রন বিন্যাস, আমার এইগুলো নির্ণয় করতে গেলে ফার্স্ট ইলেকট্রন বিন্যাসটা কম্পালসারি। তারপরে এখান থেকে আমি নির্ণয় করব প্রথম যেটা, সেটা হচ্ছে ব্লক। ব্লক নির্ণয় হয়ে গেলে তারপরে চলে যাব আমি কোথায়, পর্যায়ে, স্টেপ বাই স্টেপ। পর্যায় নির্ণয় হয়ে গেলে আমি চলে যাব কোথায়, শ্রেণী। ব্যাস, এতটা বলতে পারা মানে আমার মৌলটা পর্যায় সারণীতে কোথায় অবস্থান করলো আমার সবটা বলা হয়ে গেল। দেখো, এবার আমি একটা এক্সাম্পল দিই। ফার্স্ট হচ্ছে ইলেকট্রন বিন্যাস জানতে হবে, ব্লক বার করতে হবে, তারপরে পর্যায়, তারপর শ্রেণী। আমি একটা এক্সাম্পল দিই, ধরো 15 কার, ফসফরাস, ফসফরাসের 15। আমাকে ফসফরাসকে পর্যায় সারণীতে ফসফরাসের অবস্থানটা কোথায় সেটা আমাকে বলতে হবে। কি কি বলতে হবে, ব্লক, পর্যায়, শ্রেণী। আমি ফার্স্ট কি লিখব, ইলেকট্রন বিন্যাস 1 নম্বর। দেখো, 1s2, 2s2, 2p6, 3s2, 3p3 হয়ে গেল। এটা আমার 15টা ইলেকট্রন বিন্যাস ফসফরাসের হয়ে গেল। আচ্ছা, ফার্স্ট পয়েন্ট আমার হয়ে গেল, ইলেকট্রন বিন্যাস লেখা হয়ে গেল। তারপর কি করব, এবার আমাকে বলতে হবে ব্লক। শুনে নাও, ব্লক নির্ণয় করতে গেলে আমার ইলেকট্রন বিন্যাস লেখার পরে দেখব লাস্ট ইলেকট্রনটা কোন উপশক্তি স্তরে ঢুকছে। দেখো, এখানে আমি ইলেকট্রন বিন্যাস লিখতে গিয়ে লাস্ট 3টে ইলেকট্রন ঢোকাতে হয়েছে আমার পি অরবিটালে, মানে পি উপকক্ষে। তাহলে লাস্ট ইলেকট্রনটা যে উপকক্ষে ঢুকবে সেটা হবে তার ব্লক। লিখে দিই, লাস্ট ইলেকট্রন যে উপকক্ষে প্রবেশ করে
সেটা ওই মৌলের ব্লক। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি কি পেলাম যে ফসফরাসের ব্লক হচ্ছে পি। তাহলে ফসফরাসের ব্লক পেলাম পি ব্লকে অবস্থিত। ফসফরাসের ব্লক পি, বি ফর ব্লক। নেক্সট ব্লক হয়ে গেল, কি করে নির্ণয় করতে হয় শিখে গেলাম। কি বললাম আরেকবার বলে দিই, আমার ইলেকট্রন বিন্যাস ফার্স্ট লেখার পরে দেখব লাস্ট ইলেকট্রনটা যে উপকক্ষে প্রবেশ করে সেটা হচ্ছে ওই মৌলের ব্লক। তাহলে এখানে ফসফরাস 15 এর ইলেকট্রন বিন্যাস লিখতে গিয়ে দেখলাম যে লাস্ট ইলেকট্রনটা পি উপকক্ষে প্রবেশ করেছে, অতএব ফসফরাসটা পি ব্লকের অন্তর্গত। ক্লিয়ার? এবার চলে আসবো পর্যায়। তাহলে পর্যায়টা কি করে বুঝবো? তুমি দেখো আমরা একটা শিখেছি যে এই যে এস এস পি এস পি এগুলো হচ্ছে উপশক্তি স্তর, আর তার আগে যে সহগগুলো আছে 1 2 2 3 3 এগুলো হচ্ছে কি মুখ্য শক্তি স্তর। কিন্তু এগুলো কি বলবো আমরা, এগুলো আমরা কি জানি, এগুলো হচ্ছে সেল নাম্বার। মানে হচ্ছে কোন এই যে 3p3 এই 3টার মতলব নিউক্লিয়াস, 1 নম্বর সেল, 2 নম্বর সেল, 3 নম্বর সেল। এটা 1, এটা 2, এটা 3। এই 1 মানে হচ্ছে এই 1টা, এই 1s মানে এই 1-এর মধ্যে যে s আছে, আর 2s 2p মানে 2 নম্বরের s আর 2 নম্বরের পিতে ঢুকছে। তারপরে 3s 3p মানে 3 নম্বরের s 3 নম্বরের পিতে ঢুকছে। তার মানে এই কি হলো, এই যে সহগ 3 2 1 এগুলো হচ্ছে কি সেল নাম্বার। ক্লিয়ার? তাহলে দেখব ইলেকট্রন বিন্যাস লেখার পরে সব থেকে বহিস্থ সেল কোনটা। এটা 1 নম্বর সেল, এটা 2 নম্বর সেল, এটা 2 নম্বর সেল, এটা 3 নম্বর সেল, এটা 3 নম্বর সেল। তখন সব থেকে বাইরের সেল হচ্ছে এখানে 3। ক্লিয়ার? তাহলে এর পর্যায় হবে কত? পর্যায় হবে 3। পর্যায় হবে কত কার? ফসফরাসের। পর্যায় হবে 3। তাহলে আমি কি করে বুঝলাম? সেকেন্ড পয়েন্ট, পর্যায় নির্ণয় লেখো যে ইলেকট্রন বিন্যাস থেকে দেখব যে লাস্ট ইলেকট্রন যে মুখ্য শক্তি স্তরে, যেটাকে সেল বলছি আমরা, মুখ্য শক্তি স্তর প্রবেশ করে সেটা ওই মৌলের পর্যায় সংখ্যা, মানে ওই পর্যায়ে মৌলটা অবস্থিত। ক্লিয়ার? তার মানে এখানে ফসফরাসের পর্যায় হলো 3। বুঝে নাও। তাহলে ইলেকট্রন বিন্যাস ফার্স্ট, সেখান থেকে ব্লকে এলাম কিভাবে, ইলেকট্রন বিন্যাস লেখার পর দেখলাম লাস্ট ইলেকট্রনটা কোন উপকক্ষে ঢুকছে, সেই উপকক্ষটা হচ্ছে ব্লক। এখানে পি উপকক্ষ, পি ব্লক। আমরা ব্লক জানি এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এই 3টে ব্লকই আমরা পড়ছি। যেহেতু পি ব্লকে লাস্ট ইলেকট্রন ঢুকেছে তাহলে এটা পি ব্লকের অন্তর্গত। এবার চলে আসবো পর্যায়। ওই ইলেকট্রন বিন্যাস লেখা ফার্স্টে লিখতেই হবে। ইলেকট্রন বিন্যাস লেখার পরে আমরা দেখব সব থেকে বাইরের শক্তি স্তর কোনটা লিখেছি আমরা, 1 2 2 3 3। সব থেকে বাইরের শক্তি স্তর কি? 3। ওই বাইরের শক্তি স্তরটাই হচ্ছে ওই মৌলের পর্যায় সংখ্যা। ক্লিয়ার? পর্যায় হয়ে গেল। এবার শ্রেণী। শ্রেণী দেখো, শ্রেণীটা কি করে নির্ণয় করব? শ্রেণীটা নির্ণয় করতে গেলে প্রথমেই বলে দিই, তোমরা শ্রেণী নির্ণয় করার আগে প্রথমেই তোমরা দেখবে যে ব্লক কোন ব্লক। ক্লিয়ার? যদি এটা পি ব্লক হয় তখন কিভাবে শ্রেণী নির্ণয় করবে আমি বলছি। যদি এটা এস ব্লক হয় তখন শ্রেণী কিভাবে নির্ণয় করবে সেটা আমি বলছি। যদি এটা ডি ব্লক হয় তাহলে তখন কিভাবে শ্রেণী নির্ণয় করবে সেটা আমি বলছি। দেখো শ্রেণীটা আমি এখানে দেখাই। শ্রেণী, শ্রেণী নির্ণয়। শ্রেণী নির্ণয়, ব্লক হলো, পর্যায় হলো, শ্রেণী নির্ণয়। দেখো
শ্রেণী নির্ণয় করতে হলে ফার্স্ট কি বললাম, ব্লক। যদি এস ব্লক মৌল হয়, তার মানে কি লাস্ট ইলেকট্রনটা এস উপকক্ষে গিয়ে শেষ হয়েছে, তাহলে এটা এস ব্লক। যদি এস ব্লক মৌল হয় তবে ওই এস, ওই মানে লাস্ট, ওই এস উপকক্ষে মোট ইলেকট্রন সংখ্যা হবে উহার শ্রেণী সংখ্যা। ক্লিয়ার? তাহলে কি বললাম, যদি এস উপকক্ষে গিয়ে ইলেকট্রন শেষ হয় তাহলে ওই এস উপকক্ষে যতগুলো ইলেকট্রন আছে সেটা তার মাথায় দেওয়া আছে 1 বা 2, তো সেটা হচ্ছে ওর শ্রেণী সংখ্যা। ক্লিয়ার? বেশ। 2 নম্বর, যদি পি ব্লক মৌল হয়, সেটাও বুঝতে পারবো ইলেকট্রন বিন্যাস লিখলে। পি ব্লক মৌল হয় তবে বারো প্লাস পি উপকক্ষে মোট ইলেকট্রন সংখ্যা, অবশ্যই লাস্ট পি উপকক্ষে, হবে উহার শ্রেণী। ক্লিয়ার? কি বললাম, যদি পি ব্লক হয় তাহলে কি হবে 12 প্লাস ওই লাস্ট পি উপকক্ষ, পি ব্লক মানে লাস্ট পি উপকক্ষ আছে, লাস্ট পি উপকক্ষে যতগুলো ইলেকট্রন থাকবে তার সঙ্গে এই 12 যোগ করলেই আমি পেয়ে যাব কি তার শ্রেণী সংখ্যা। 3 নম্বর, যদি ডি ব্লক মৌল হয়, ডি ব্লক মৌল আমরা বুঝতে পারছি, কি করে বুঝবো, লাস্ট ইলেকট্রনটা ডিতে গেলেই ডি ব্লক বলে দেবো, ব্লক নির্ণয় শিখে গেছি আমরা এসপিডি। আচ্ছা, যদি ডি ব্লক মৌল হয় তবে এস প্লাস ডি উপকক্ষে মোট ইলেকট্রন সংখ্যা হবে তার শ্রেণী। এই যে এস এবং ডি, এস প্লাস ডি বললাম, n-1 ডিটা হবে আর এসটা কি হবে, এনএস। কেন? আমরা জানি ডি ব্লকের আগে পরের সেলে এস ভর্তি হয়, তারপরে আগের সেলের ডি ভর্তি হয়, তাহলে n-1 আর এনএস হবে, n-1 ডি হবে আর এনএস এস হবে, মানে এন এর এস হবে। আচ্ছা, এবার আমি কয়েকটা এক্সাম্পল নিই, ব্যাপারটা ক্লিয়ার করি। আগে যেটা নিচ্ছি সেটা হোক, ফসফরাস 15, ব্লক পি ঠিক আছে, পর্যায় 3 তাও ঠিক আছে। এবারে শ্রেণী নির্ণয় করতে হবে। শ্রেণী কিভাবে নির্ণয় করবো বললাম, কি ব্লক, পি ব্লক। পি ব্লকের ক্ষেত্রে কি বললাম, 12 প্লাস ওই পি উপকক্ষের মোট ইলেকট্রন, ওই পি মানে লাস্ট পি, 12 প্লাস কত আছে এখানে পি উপকক্ষে 3টে, তাহলে শ্রেণী হবে কত, 12 প্লাস 3 ইজ ইকুয়াল টু গ্রুপ 15 ফসফরাস। 12 প্লাস 3, 12 প্লাস পি উপকক্ষে ইলেকট্রন। পি উপকক্ষ মানে কিন্তু এরকম নয় এই পি যোগ করবে এই পি যোগ করবে এই যত পি, নো, লাস্ট পি এর যে ইলেকট্রন সংখ্যা তার সঙ্গে 12 যোগ হবে। ক্লিয়ার? বেশ। এবার ডি ব্লক, ওটা আমি নেক্সট এক্সাম্পলে আসছি। আমি আরেকটা এক্সাম্পল নিই, সাপোজ ম্যাঙ্গানিজ কত গো, 25 হলো। চলে আসো 1s2, ফার্স্ট কি বলেছি ইলেকট্রন বিন্যাস, 2s2, 2p6,
3s2 3p6 4s2 3d5 ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। তারপরে কি বলবো, ব্লক। ম্যাঙ্গানিজের ব্লক দেখে নাও, লাস্ট ইলেকট্রন কোথায় ঢুকেছে, ডিতে, অবশ্যই ব্লক ডি। তারপরে কি বলবো, পর্যায়। ইলেকট্রন বিন্যাস লিখলাম ফার্স্ট, তারপরে কি করব, সব থেকে বাইরের সেল কোনটা আছে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 3 নম্বর। তাহলে 3 না 4, বাইরের সেল কোনটা, আগে 3 না আগে 4, বাইরের সেল নিশ্চয়ই 4টা বাইরে 3-এর থেকে, তাই না? এনার্জেটিক্যালি 4s কম শক্তি সম্পন্ন, ঠিক আছে, 3d অপেক্ষাকৃত বেশি শক্তি সম্পন্ন, এখানে অন্য কেমিস্ট্রি আছে, কিন্তু বাইরের সেল যে 3 নয় 4, এটা আমাদের পরিষ্কার। তাহলে বাইরের সেলটা পর্যায়, তাহলে পর্যায় কত হলো, 4th পিরিয়ড। ক্লিয়ার? শ্রেণী নির্ণয় করি। শ্রেণী কোন ব্লক, ডি ব্লক। ডি ব্লকের নির্ণয়ের কি উপায়, এস প্লাস ডি, n-1 এর ডি আর এস। দেখো n-1 এর ডি মানে 3-এর ডি, 4-এর এস, 4s হলে n-1 3 হয়, 3d হয়। তাহলে এস প্লাস ডি মোট ইলেকট্রন সংখ্যা কত হবে, 5 প্লাস 2 কত হচ্ছে 7। এই যে বললাম 7, তাহলে কি হলো, শ্রেণী কত এর, শ্রেণী 7। এটা কি ডি ব্লক। ডি ব্লক মানে সন্ধিগত মৌল। সন্ধিগত মৌল পর্যায় সারণী পরিষ্কার ছবি। ফার্স্ট দুটো নতুন পর্যায় সারণী ধরো, 1 2 এস ব্লক, ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা। 3 থেকে শুরু হয়ে গেল কি, ডি ব্লক, কত পর্যন্ত, 12, 10টা আছে ডি ব্লক, 3 থেকে 12 ডি ব্লকের অন্তর্গত। এটা 7-এ পড়ছে ম্যাঙ্গানিজ। আচ্ছা, আর 12-র পর থেকে কি হবে, পি ব্লক। পি ব্লক পড়ছে 12-র পর থেকে, দ্যাট ইজ ওয়াই 12 প্লাস পি কক্ষের ইলেকট্রনটা হচ্ছে তোমার পি ব্লক মৌলের ক্ষেত্রে শ্রেণী সংখ্যা। ক্লিয়ার? 12 প্লাস কেন, এটাই হচ্ছে 12 প্লাস কেন, ওই যে 12-র পর থেকে ঢুকছে, ওই জন্য 12 প্লাস পি ব্লক হলে 12 প্লাস পি কক্ষের ইলেকট্রন সংখ্যা। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হলো শ্রেণী 7 হলো। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিয়ে দিই। ধরো জিঙ্ক কত, 30, বলো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 জিঙ্ক হয়ে গেল। বলো এবার জিঙ্কের ব্লক ডি, জিঙ্কের পর্যায় 4, জিঙ্কের শ্রেণী, এ ডি ব্লক মানে এস প্লাস ডি, 10 প্লাস 2 ইজ ইকুয়াল টু শ্রেণী 12, জিঙ্কের 12 নম্বর শ্রেণী। ক্লিয়ার? তাহলে আমরা যে কোনো মৌলের পর্যায় সারণীতে অবস্থান আমরা বলতে পারবো আমাদের এইটা জেনে রাখলে। তবে তোমাদের আবার বলি যে তোমাদের এফ ব্লক থেকে কোনো পরীক্ষায় আসবে না, কারণ এফ ব্লক তোমাদের সিলেবাসে নেই, চলে গেছি আমরা ক্লাস 12-এ। তো আপ টু 30 পর্যন্ত তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে। আমি তোমাদের আমি দেখালাম যে কত 15 যার পরমাণু ক্রমাঙ্ক তার অবস্থান কত পর্যায় কোথায়, যার 25 পরমাণু ক্রমাঙ্ক তার অবস্থান কোথায়, যার 30 পরমাণু ক্রমাঙ্ক তার অবস্থান কোথায়। পরীক্ষায় এরকম নাও বলতে পারে, পরীক্ষায় কি বলবে যে ম্যাঙ্গানিজের পর্যায় সারণীতে অবস্থান। তোমাকে জানতে হবে যে ম্যাঙ্গানিজ মানে 25 পরমাণু ক্রমাঙ্ক। 25 পরমাণু ক্রমাঙ্ক তুমি না জানলে তুমি ইলেকট্রন বিন্যাসটা করবে কি করে। তোমায় বলবে কপার পর্যায় সারণীতে অবস্থান দেখাও, তো তোমাকে জানতে হবে কপার মানে 29 পরমাণু ক্রমাঙ্ক, তবেই তুমি ইলেকট্রন বিন্যাস করতে পারবে 29-এর, না তুমি বলবে কি করে, তাই না? তাহলে আমাকে মুখস্থ রাখতে, বারবার বলছি যে একবারে পরমাণু ক্রমাঙ্ক 1 থেকে 30 পর্যন্ত আপ টু জিঙ্ক মুখস্থ রাখতে হবে। আমি একটু লিখে দিই, তোমরা দেখে নাও। পরমাণু ক্রমাঙ্ক এটা মুখস্থ করবে, বাড়িতে বইয়েও নিশ্চয়ই পেয়ে যাবে, সব বইতেই আছে। আর এটা হচ্ছে মৌল। আচ্ছা দেখো, তোমাদের 1 থেকে 30 পর্যন্ত মনে রাখার খুব দরকার
অন্তত উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। আমি লিখে দিচ্ছি, তোমরা বই যদিও পেয়ে যাবে, তবুও আমি লিখে দিচ্ছি। পরমাণু ক্রমাঙ্ক 1 হাইড্রোজেন, 2 হিলিয়াম, 3 লিথিয়াম, 4 বেরিলিয়াম, 5 বোরন, 6 কার্বন, 7 নাইট্রোজেন, 8 অক্সিজেন, 9 ফ্লোরিন, 10 নিয়ন, 11 সোডিয়াম, 12 ম্যাগনেসিয়াম, 13 অ্যালুমিনিয়াম, 14 সিলিকন, 15 ফসফরাস। পরমাণু ক্রমাঙ্ক আর মৌল। ষোলো সালফার, 17 ক্লোরিন, 18 আর্গন, 19 পটাশিয়াম, 20 ক্যালসিয়াম, 21 স্ক্যান্ডিয়াম, 22 টাইটেনিয়াম, 23 ভ্যানাডিয়াম, 24 ক্রোমিয়াম, 25 ম্যাঙ্গানিজ, 26 আয়রন, 27 কোবাল্ট, 28 নিকেল, 29 কপার, 30 জিঙ্ক। তোমরা এইখান থেকে তোমার হচ্ছে ডি ব্লক শুরু হচ্ছে। তোমরা এই 30 পর্যন্ত একদম জলস্থ করে রাখবে, পরীক্ষায় তোমাদের লাগবে। তো যাই হোক, আশা করছি মৌলের পর্যায় সারণীতে অবস্থান তোমাদের যে কোনো মৌলের ক্ষেত্রে দিলে তোমরা পারবে। তোমরা ফার্স্ট ইলেকট্রন বিন্যাস করবে, তারপর ব্লক নির্ণয় করবে, তারপর পর্যায় নির্ণয় করবে, তারপর কিভাবে গ্রুপ নির্ণয় করবে। ব্যাস, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমার ভিডিও আজ এই পর্যন্তই, এখানেই শেষ করলাম। এরপরে নেক্সট ভিডিও নিয়ে আসবো পরের বারে। ততক্ষণ ভালো থাকো, পড়াশোনা করো। থ্যাংক ইউ।